নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠের এই প্রশ্ন একেবারে বক্তব্য হয়ে ঝরে পড়েছে কবিগুরু রচিত স্ত্রীর পত্র নামক ছোট গল্পের মৃণাল চরিত্রের মধ্যে দিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প স্ত্রীর পত্র। এই ভিডিওর মধ্যে আমরা স্ত্রীর পত্র গল্পের বিষয়বস্তু নিয়ে যেমন আলোচনা করব, সেই সঙ্গে এই গল্পের মধ্যে ছোট বড় যে চরিত্রগুলো খুব সামান্য কিংবা অসামান্য হয়ে ধরা দিয়েছে সেই সকল চরিত্রগুলো নিয়ে আলোচনা করব। এই গল্পের নামকরণ এবং ছোট গল্প হিসাবে গল্পটির সার্থকতা, সেই সময়কার সমাজ, সমস্ত কিছু নিয়েই আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করতে এসেছি। কাজে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। যাদের পাঠ্য বিষয় হিসাবে এই গল্পটা আছে তারা তো অবশ্যই উপকৃত হবে। এছাড়া যারা সাহিত্যকে ভালোবাসেন তাদের জন্যও বলবো, স্ত্রীর পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের এমনই একটা গল্প যেখানে নারীবাদী সত্তার এক প্রতিবাদী ভূমিকা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত করেছেন কবি। তাহলে শুরু করা যাক আমাদের আজকের বিষয়, স্ত্রীর পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল 1914 খ্রিস্টাব্দে হিতবাদী পত্রিকায়। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে এই গল্পটি সংযুক্ত করা হয়েছে। আমাদের আজকের যে গল্পটা সেটা রবীন্দ্রনাথের অন্যান্য যে ছোট গল্পগুলো তার থেকে কিন্তু অনেকটা আলাদা রকমভাবে কবি বা ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থাপিত করেছেন তার পাঠকদের কাছে। 27 নম্বর মাখন বড়াল লেনের একটি বাড়ির মেজ বউ 15 বছর তার স্বামীর সাথে বিবাহিত জীবন কাটানোর পর তীর্থযাত্রায় বসে কলকাতা প্রবাসী স্বামীকে একটি চিঠি লিখছে এবং সেই চিঠির মধ্যে তার যত না বলা কথা, 15 বছর একসাথে সংসার করার পরও মৃণাল তার স্বামীর সামনে দাঁড়িয়ে যে কথাগুলো কোনোদিন বলতে পারেনি বা সোচ্চার হয়ে তার মনের সম্পূর্ণ ভাবকে যেভাবে প্রকাশ করতে পারেনি তারই প্রকাশ ঘটিয়েছে মৃণাল তার এই চিঠির মধ্যে। এবং সম্পূর্ণ গল্পটাই একটা পত্রাকারে আমরা লক্ষ্য করব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ধরনের গল্প আমরা আগে দেখিনি, এই স্ত্রীর পত্র একটা বিশেষ উদাহরণ। কিন্তু এই গল্পের মধ্যে আমরা একটা নারীবাদী সত্তা বা নারী সত্তার জাগরণকে লক্ষ্য করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী অথবা অপরিচিতা এই দুটো গল্পতেও কিন্তু আমরা এরকম একটা নারী সত্তাকে লক্ষ্য করেছি ঠিকই, কিন্তু হৈমন্তীর হৈম অথবা অপরিচিতা গল্পের কল্যাণীর মধ্যে সেই নারী সত্তার বিষয়ে সোচ্চার একটা মনোভাব থাকলেও তারা কিন্তু সেখান থেকে নিজেদের উত্তরণ ঘটাতে পারেননি বা মুক্তি ঘটাতে পারেনি চরিত্রগুলোকে নিজেদের সেই সত্তাকে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত করে। যেটা আমরা দেখতে পাচ্ছি এই স্ত্রীর পত্র গল্পে মৃণাল পেরেছে। মৃণাল কিন্তু পেরেছে তার নিজের জীবনের মুক্তি ঘটাতে, তার পুরুষতান্ত্রিক সমাজের নাগপাশ থেকে নিজেকে একেবারে ছিন্ন করে সে এসে পড়েছে পুরীর সমুদ্র সৈকতে এবং সেখানে আকাশের খোলা প্রান্তরের নিচে সে মুক্ত জীবনে বিশ্বাসী। সেই মুক্ত জীবন থেকে সে আবার ফিরে যেতে চায় না তার স্বামীর গৃহে, ওই 27 নম্বর মাখন বড়াল লেনের বাড়িতে। সে একেবারে স্পষ্টভাবে সে কথা জানিয়েছে। কিন্তু মৃণালের সেই চিঠির একেবারে অনুসরণ করে আমরা সম্পূর্ণ গল্পের বিষয়টা আগে জেনে নিই, তারপরে চরিত্রগুলোর কথা আমরা বলবো। আলোচ্য চিঠিতে মৃণাল বলছে যে 15 বছর পর সে তীর্থযাত্রায় এসে তার স্বামীকে চিঠি লিখছে, কারণ সে তার সংসার জীবন থেকে ছুটি নিতে পেরেছে বলে আজকে এই অবসর। কিন্তু তার স্বামী তার কর্মজীবনের এই চিরপরিচিত যে অভ্যাস সেখান থেকে ছুটি নিতে পারেনি এবং সেই কারণেই তার কলকাতায় এখনও পড়ে থাকা। এবং আজকে মৃণাল যে কথাগুলো জানাচ্ছে সেটা অনেকটা এই রকম। মৃণাল ছিল বাংলাদেশের এক সাধারণ ঘরের মেয়ে, কিন্তু সে ছিল রূপবতী, আর তার রূপের জোরেই আজকে এই 27 নম্বর মাখন বড়াল বাড়ির মেজ বউ হতে পেরেছে সে বলেছে যে বাংলাদেশের একেবারে দুর্গম পথ পেরিয়ে পাত্রের মামা এবং তার পাত্রের বন্ধু তাকে দেখতে গিয়েছিল। এই কথা বলতে গিয়ে মৃণাল জানিয়েছে যে 7 ক্রোশ পথ একেবারে শ্যাকরা গাড়িতে, মানে খুব নিম্নমানের গরুর গাড়ির চড়ে, তারপরে বাকি 3 মাইল পথ পালকি চড়ে তার বাড়িতে উপস্থিত হতে হয়েছিল তাদের। এমনকি বাংলাদেশের যে রান্না সেই রান্নার সাথে শহরবাসী মানুষের রান্নার রুচি
নাও মিলতে পারে, কিন্তু তারা সেই সবটাই একেবারে গ্রহণ করেছিলেন বা সহ্য করেছিলেন শুধুমাত্র মৃণালের রূপ ছিল বলে। অর্থাৎ মৃণাল যে সুন্দরী সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি এই অংশটা পড়ে। যাই হোক, একেবারে বলতে গেলে রূপের জোরেই মৃণাল বউ হয়ে এলো, মেজ বউ হয়ে এলো এই বাড়িতে। আলোচ্য গল্পের কোথাও আমরা মৃণালের স্বামীর নাম বা তার পরিবারের আর কোনো পরিচয় কিন্তু সেভাবে নামের দ্বারা বা তাদের গোত্রের দ্বারা অথবা বংশ পরিচয়ের দ্বারা চিহ্নিত সে অর্থে দেখিনি। শুধু যেটুকু বুঝতে পেরেছি সেটুকু হচ্ছে আর পাঁচটা নারী সেই সময় দাঁড়িয়ে, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 19 শতক এবং 20 এই দুই দশকের মধ্যে দাঁড়িয়ে দুই সমাজকে দেখতে পেয়েছিলেন। কাজে সেই সময়কার সমাজে সাধারণত নারীরা যাকে সুখ বলে, সেই সুখের দিক থেকে দেখতে গেলে মৃণাল কিন্তু সুখী। কারণ কি, তার খাওয়া পড়া বা বিলাস ব্যাসনের কোনো রকম অস্বাচ্ছন্দ্য তার সংসারে ছিল না, কাজেই সে সুখী। কিন্তু মৃণাল সুখী নয়। কেন সুখী নয়? তার সেই মনের কারণেই সে সুখী নয়। তার নারী সত্তার যে প্রচার, তার মনের মধ্যে যে নারীর জাগরণ, সেই কারণেই সে সুখী নয়। এবং আমরা বারে বারে দেখেছি একটা মানিয়ে নেওয়ার প্রথা। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য গল্পেও আমরা দেখেছি, বিভিন্ন উপন্যাসে দেখেছি, রবীন্দ্রনাথ ছাড়াও অন্যান্য বহু লেখকের গল্পেও আমরা দেখেছি তৎকালীন সমাজে নারীরা পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক সমাজে কিভাবে নিজেদের মানিয়ে নিত। ঠিক সেরকমভাবেই আমরা দেখেছি মৃণাল এখানে সংসার করছে। মৃণাল জানাচ্ছে যে শ্বশুরবাড়িতে এসে সবটাই তার অপরিচিত। শহুরে জীবন আর গ্রাম্য জীবনের যে তফাৎ সেটা নিশ্চয়ই তোমরা জানো, এবং সেখানে মৃণালের সবটাই অপরিচিত। পরিচিত সামান্য একটা অংশ সে উল্লেখ করেছে, সেটা হচ্ছে এই স্বামীর গৃহের একেবারে নিচে যে গোয়াল ঘর, যেখানে দুটো গরু থাকে, সেই গরু দুটো, অর্থাৎ সেই গরুই যেন, সেই প্রাণী যেন তার সব থেকে পরিচিত দুটো প্রাণী, আর বাড়ির সবটা তার কাছে অপরিচিত। মৃণাল প্রথমেই বলেছে যে তার মনের মধ্যে একটা স্বাধীন চেতা বুদ্ধিদীপ্ত বিষয় ছিল। এই যে বুদ্ধিদীপ্ত মানে মৃণাল যে বুদ্ধিমতী, আর পাঁচটা নারীর থেকে একটু বেশি বুদ্ধিমতী মৃণাল, সে নিজে মুখে স্বীকার করছে। এবং সে বলছে তার এই বুদ্ধির কারণটাই তার মায়ের আশঙ্কার কারণ। অর্থাৎ মৃণালের মায়ের চরিত্রের দিকে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো মৃণালের মা কিন্তু সমাজের সেই আর পাঁচটা নারীর মতোই সেই নারী যে নারীর ভাগ্যকে মেনে নিয়েছে। সে মেনে নিয়েছে যে পুরুষতান্ত্রিক সমাজে তার এরকমই একটা স্থান হওয়ার কথা, বিধাতা এটাকে ঠিক করে দিয়েছে। আর ঠিক এমনটাই আমরা দেখলাম মৃণালের শ্বশুরবাড়িতে মৃণালের জাকে। মৃণালের জাও এরকমভাবেই মেনে নিয়েছে তার সংসারকে। তার জায়ের যিনি স্বামী অর্থাৎ মৃণালের যিনি ভাসুর, একেবারে চিঠির শেষের দিকে গিয়ে মৃণাল জানাচ্ছে যে চরিত্রের দিক থেকে স্বামীর ক্ষেত্রে বিধাতার প্রতি কোনো দোষারোপ বা কোনো প্রশ্ন সে তুলতে পারে না, কারণ সেরকম কোনো চারিত্রিক দোষ তার স্বামীর ছিল না, যেটা ছিল তার ভাসুরের। অতএব আমরা বুঝতে পারছি চরিত্রের দিক থেকে তার ভাসুরের উন্নতি নয় অবনতির বিষয় একটা ছিল। কিন্তু তার জায়ের সম্পর্কে মৃণাল বলছে যে তার যা এতটাই পতিব্রতা, সে মনে করে তার পতি পরম গুরু, অর্থাৎ তার যে পতি, ঈশ্বরতুল্য পতির তাতে কোনো দোষ নেই বলেই সে মনে করে। সে মনে করে বিধাতার দোষেই আজকে তার পতির এরকম একটা চরিত্রের স্খলন ঘটেছে। মৃণাল বলছে যে হয়তো সেও এমনটা মনে করতো যদি তার স্বামীর চরিত্রে কোনো সমস্যা থাকতো, কিন্তু সেদিকটা নেই বলে ভাবনার কোনো বিষয় নেই। মৃণাল সেদিকটা নিয়ে আলোচনা করেনি। যাই হোক, এই মৃণাল যখন সংসারে থেকে তার স্বাধীন চেতা বুদ্ধিদীপ্ত কথা কিছু বলতো, সংসারের আর পাঁচটা পুরুষ এবং নারী তাকে কিন্তু সেটা জ্যাঠামো বলে মনে করত, অতিরিক্ত জ্যাঠামো কথাবার্তা এটাই মনে করত। কিন্তু মৃণাল প্রতিবাদ করতে কখনো ভোলেনি, এবং তার প্রতিবাদী সত্তার বিশেষ প্রকাশ হিসাবে সে একটা দিককে তুলে ধরেছে আলোচ্য গল্পে। সেটা কি না, আমরা দেখছি আলোচ্য গল্পে একটা নতুন চরিত্রের প্রবেশ ঘটেছে। সে হচ্ছে বিন্দু। বিন্দু হচ্ছে এই মৃণালের বড় জায়ের নিজের ছোট বোন। বিন্দু তার মায়ের মৃত্যুর পর তার খুড়তুতো দাদাদের সাথে এক সংসারে থাকতে পারেনি, কারণ তার খুড়তুতো দাদারা তাকে মেনে নেয়নি। সেই কারণে সে সংসার থেকে বেরিয়ে এসে বা সংসার থেকে বেরোতে বাধ্য হয়ে দিদির সংসারে অবাঞ্ছিতভাবে এসে পড়েছে।
এই দিদির সংসারে এসে বাকিরা তো তাকে দূরছাই করবে, এটা স্বাভাবিক, কারণ সে তার বাড়ির মানে অন্ন ধ্বংস করার আরেকজন সদস্য হয়ে উঠেছে। কিন্তু মৃণালের যে যা অর্থাৎ বিন্দুর যে নিজের দিদি, সেও কিন্তু মৃণাল মানে সেই বিন্দুকে মন থেকে ভালোবাসা সত্ত্বেও তাকে দূরছাই করতে বাধ্য হচ্ছে। কারণটা কি, মৃণালের যিনি যা তিনি মনের দিক থেকে যাই হন না কেন, তিনি কিন্তু ওই পুরুষতান্ত্রিক সমাজের বা ওই পিতৃতান্ত্রিক সমাজের তার স্বামী বা তার দেওর এই সমস্ত আর পাঁচটা মানুষের যে রূপ বা রীতি, তার সাথে নিজেকে এক গোত্রে ফেলতে চাইছে, তাদের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে বা নিজের স্থানটা অধিকার করতে চাইছে। কিভাবে, যে তাদের মতো হয়ে বাঁচতে। কিন্তু মৃণাল তেমন নয়। মৃণাল পুরুষতান্ত্রিক সমাজে তাদের মতো করে নিজে বাঁচতে পারবে না, এবং সেই কারণেই তার মধ্যে সংঘাত। বিন্দু যখন সেই সংসারে এসে পড়ল, তখন মৃণালের যা তাকে অন্যান্যদের মতো বালাই বলে মনে করছে, কিন্তু মনের থেকে বোনের প্রতি তার ভালোবাসা আছে, কিন্তু প্রাণ খুলে যে বোনের প্রতি ভালোবাসাটা সে প্রকাশ করবে সেইটুকু সব মানে অবকাশও তার নেই, কারণ পাছে অন্যরা তাকে ভুল বোঝে বা তাকে বকাঝকা করে বা তার প্রতি কোনো তিরস্কার করে, এরকম একটা বিষয়। অন্যের কাছে ভালো হতে হবে, একেবারে পতিব্রতা ভালো স্ত্রী হয়ে থাকতে হবে, সংসারে নিজের স্থানটুকু বজায় রাখতে হবে বলে তাদের অনুসরণ করা। কিন্তু পারল না মৃণাল। মৃণাল বুদ্ধিমতীর, মৃণাল প্রতিবাদী। সে কী করলো, সে বিন্দুকে নিয়ে তুলল একেবারে নিজের ঘরে। স্বামী সেটা মেনে নেয় না, এবং তা সত্ত্বেও লড়াই করে যুদ্ধ করে মৃণাল যখন সেটা করতে চলেছে, কিছুদিনের মধ্যেই বিন্দুর কি হলো না, বিন্দুর শরীরে বেশ কিছু লাল লাল কিছু উপসর্গ দেখা গেল, যেগুলো দেখে অন্যরা খুব সহজেই ডাক্তার না দেখেই মনে করে নিল সেটা বসন্ত। মৃণাল বলছে কারণ সে বিন্দু, অর্থাৎ বিন্দু যে একেবারে অসহায় অভাগিনী একটা মেয়ে, এই সংসারে যার থাকার কোনো স্থান নেই, যার আপনজন বলে কেউ নেই, কাজেই তাকে সহজেই দোষারোপ করা যায়, সহজেই তাকে বিভিন্ন রোগে জর্জরিত করিয়ে তোলা যায়। এরকম একটা কারণবশত বিন্দুকে বলা হলো বসন্ত হয়েছে, তাকে হাসপাতালে দিতে হবে। এমনকি বিন্দুর যে নিজের দিদি, সেও সেটাই পরিকল্পনা করলো। এই নিয়ে যখন একটা লড়াই চলছে, মৃণাল প্রতিবাদ করছে, মৃণাল বলছে যে না, বিন্দুকে নিয়ে সে গোয়াল ঘরে কোনো রকমে দিন কাটিয়ে দেবে এবং ডাক্তার এসে দেখুক। সেই সময় হঠাৎই দেখা গেল মৃণালের শরীর থেকে সেই লাল দাগগুলো মিলিয়ে গেল। মিলিয়ে যাওয়ার পর মৃণাল আর বিন্দু তো রয়েছে, কিন্তু একটা সমস্যা তৈরি হলো বিন্দুর জন্য মৃণালের মধ্যে। কি সমস্যা, মৃণালকে এতদিন মৃণালের এই রূপ নিয়ে কেউ কিন্তু সেইভাবে প্রশংসা করেনি বা সেইভাবে মৃণালকে ভালোবাসা কেউ দেয়নি। মৃণালের যে গুণগুলো এতদিন নিজের মধ্যে একেবারে সুপ্ত ছিল, সেই গুণের প্রশংসা করার জন্য সংসারে কেউ ছিল না। মৃণাল বলেছে তার মধ্যে আরেকটি গুণ আছে, যে গুণের পরিচয় সংসারে তোমরা কেউ পাওনি। মানে তার স্বামীকে চিঠি লেখার সময় সে বলছে আজও সেই গুণটা তার মধ্যে সুপ্ত রয়েছে, সেটা হচ্ছে সে কবি। সে কবিতা লেখে, প্রতিনিয়ত সে কবিতা লিখেছে। সেই কবিত্বের প্রকাশ সংসারে কেউ কোনোদিন জানতে পারেনি। কিন্তু কেন, একজন পুরুষ যখন তার কবিত্ব নিয়ে জন্মায়, যখন তার মধ্যে কোনো ক্ষমতা থাকে, সে জাহির করে দেয় সংসারে। কিন্তু একজন নারী, সে যদি কবিতা লেখে, সেটা হয়তো তখন দোষের। সেই কারণেই মৃণাল কিন্তু সেটা বলতে পারেনি। যাই হোক, এই বিন্দু যখন এলো, তখন মৃণালের চরিত্রের যে ভালো দিক, তার রূপের যে প্রশংসা, সেটা বিশেষভাবে করতে শুরু করলো। যে মৃণাল বিশেষ সাজগোজ করতে পছন্দ করতো না, সেই মৃণালকে জোর করে বিন্দু সাজগোজ করিয়ে রাখতো, তার চুল বেঁধে দিত, তাকে ভালোভাবে সাজিয়ে রাখতো। এই একটা বিষয় থেকে মৃণালের মধ্যে তার নিজের ভেতরকার যে মুক্তি, যে মুক্তিটা সে এতদিন পায়নি সংসারে এসে, সেই মুক্তি ঘটলো। মানে নিজের ভেতরকার যে গুণগুলো, তার মুক্তি ঘটলো কার কাছে না, বিন্দুর কাছে। কিন্তু বিধাতা তো বিরূপ, কিছুদিনের মধ্যে সমস্যা তৈরি হলো। বিন্দু যখন এসেছিল তখন তার 14 বছর বয়স। এই বিন্দু সংসারে বালাই, সেটা আমি আগেই বলেছি। এবার সংসারে সবাই উঠে পড়ে লাগলো বিন্দুর বিবাহ দেওয়ার জন্য। বিন্দুর বিয়ে হবে, সবটাই ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু বিন্দুর স্বামী যে কে সেটা কেউ জানে না। মানে তাকে দেখার কোনো বিষয় বা প্রস্তাব সেক্ষেত্রে রাখা হয়নি। এমনকি বিন্দুকে সেই পাত্র দেখতে পর্যন্ত আসেনি। আবার মৃণাল লিখছে যে বিন্দু অত্যন্ত কালো, বিন্দুকে দেখতে একদম খারাপ। এই যে রূপ নেই তার, তার অসহায় একটা অবস্থা, সে সমস্তর জন্য বিন্দু যার বড় কুণ্ঠিত। সে যে সমাজে একেবারেই অপাংতেয়, সমাজে তার যেন একটা স্থানই নেই, এরকম একটা মনোভাব নিয়ে বিন্দু কোনো রকমে তার মৃণাল দিদিকে নিয়েই বাঁচত, মৃণাল দিদির সাহচর্যে বাঁচত।
যাই হোক, এই বিন্দুর যখন বিয়ের স্থির হলো তখন সকলের কাছে বিন্দু বারবার করে গিয়ে বলছে যে সে বিয়ে করতে চায় না, তাকে এক জায়গায় মানে একটু স্থান দিলেই হবে। তাকে কিন্তু রীতিমতো কাজ করতে হতো, সংসারের অন্যান্য কাজগুলো সমস্তই করতে হতো। এক্ষেত্রেও মৃণাল লিখেছে যে তার নিজের দিদি তাকে একজন উপরি চাকর হিসাবে, মানে কাজের লোক হিসাবে পেয়ে খুব খুশি হয়ে গদগদ হয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে তাকে দিয়ে কতটা উপকার হচ্ছে। আসলে বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে বিন্দুকে একটা স্থান দিতে তার মন চায়, তার সংসারে বিন্দু থাকুক, সেটার জন্য তার এই ধরনের কথা অন্যের কাছে, এবং তার জন্য বিন্দুকে অতিরিক্ত কাজ করানো। এক্ষেত্রে মৃণাল একসময় প্রতিবাদ জানিয়েছে। সে নিজের এঁটো বাসনপত্র নিজে কলের নিচের তলায় কলের কাছে নিয়ে গিয়ে নিজে বাসন মেজেছে। তার এই বিষয়টা কিন্তু তার স্বামীর ভালো লাগেনি। সেক্ষেত্রে মৃণাল লিখছে যে আমাদের কোনো ভালো লাগার কোনো দাম, মানে সংসারের নারীর যদি ভালো না লাগা তার কোনো দাম পুরুষ দেবে না। সে কি চায় না চায় সেটা পুরুষের জানার অধিকার, মানে প্রয়োজন নেই। কিন্তু পুরুষ কি চায়, নারীকে কেমনভাবে পেতে চায়, নারী কি কি করবে সেটা কিন্তু পুরুষ বলে দেবে, এবং পুরুষের ভালো লাগার ওপর নারীকে চলতে হবে। এই বিষয়টা মৃণালের আপত্তি থাকলেও মৃণালকে মেনে নিতে হতো, কিন্তু বিন্দু আসার পর মৃণাল কিন্তু তার প্রতিবাদী সত্তাগুলোকে তুলে ধরতে শুরু করলো। যাই হোক, এরকম মৃণালও কিন্তু বিন্দুর বিবাহের প্রস্তাবে আপত্তি করতে পারল না, কারণ তার মনে হলো বিবাহ হলে সে একটা অন্য সংসারে গিয়ে তার স্বামীকে পেয়ে অন্তত কিছুটা অধিকারবোধ তার তৈরি হবে এবং সে বেঁচে যাবে, সে কথা মনে করলো। এরপর যখন বিবাহের দিন উপস্থিত, তখন বিন্দু যখন বলছে মৃণালকে, তাহলে তোমরা সবাই আমাকে ত্যাগ করলে, তখন কিন্তু মৃণাল বলেছে যে আপাতত সে ত্যাগ করলেও তার জন্য সে চিরকাল থাকবে, তাকে সম্পূর্ণভাবে সে ত্যাগ করছে না, এ কথা বলে তাকে শ্বশুরবাড়ি পাঠানো হলো। কিন্তু বিবাহের 3 দিনের মধ্যে দেখা গেল মৃণাল সেই গোয়াল ঘরে এসে পড়ে রয়েছে। সকালবেলা যখন এক্ষেত্রে মৃণাল বলছে যে প্রজাদের কাছ থেকে, মানে ওই তাদের কোনো প্রিয় ভাজন প্রজা টোজা যারা আছে ওখানে ওই অংশে, তাদের কাছ থেকে যখন একটা ভেড়া উপহার হিসাবে পেয়েছিল তার পরিবার, এবং সেই ভেড়াকে পুষ্ট করে তাকে খাওয়ার প্রতি যখন তার আগ্রহ, তখন সেই ভেড়াকে তার নির্দিষ্ট ঘরে রেখে, গোয়াল ঘরে রেখে তাকে খাবার দেওয়া বা চানা খাবার দেওয়া, এই কাজটা ভৃত্যরা ঠিক মন দিয়ে করতো না, সেই কাজটা মৃণাল করত। এবং সেই কাজটা করার জন্য যখন সেই ভেড়ার ঘরে সে সকালবেলা গেছে, গিয়ে দেখছে বিন্দু সেখানে বসে কাঁদছে, এবং মৃণালকে সে খুলে বলে কেন সে শ্বশুরবাড়ি ত্যাগ করে 3 দিনের মধ্যে চলে এসেছে। তার স্বামী পাগল। সে জানায় যে বিবাহের দিনে সেই রকম কোনো লক্ষণ সে দেখতে পায়নি স্বামীর মধ্যে, কিন্তু পরদিনই তার সেই লক্ষণগুলো ফুটে ওঠে। বিন্দু একটা পিতলের থালায় বসে দুপুরবেলা খেতে বসেছিল, সেই সময় তার স্বামী এসে তার থালা শুদ্ধ থালা বাটি সব ছুঁড়ে ফেলে দেয়। কারণ কি, তার মনে হয় বিন্দু বোধহয় রানী রাসমণি, এবং প্রজারা তাকে অবজ্ঞা করে সেই সোনার থালা সরিয়ে রেখে প্রজাদের খাওয়ার থালায় তাকে খেতে দিয়েছে, চাকর বাকরের খাওয়ার থালায় তাকে খেতে দিয়েছে, এবং সেই নিয়ে বাড়িতে হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। সেইটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে বিন্দু, ভয় পেয়ে আড়ষ্ট হয়েছিল। সে বৌভাতের দিন, ফুলশয্যা যেদিনকে যাকে বলে, সেদিন তার স্বামীর গৃহে ঢুকতেও চাইছিল না, কিন্তু শাশুড়ি জোর করেই তাকে ঢোকায় সেই ঘরে, এবং সেই ঘরে যখন তার স্বামী ঘুমিয়ে পড়ে খুব সন্তর্পণে, পরদিন সে ওখান থেকে বেরিয়ে চলে আসে। ঘুমিয়ে পড়ার পর সে ওখান থেকে পালিয়ে এসে ওই ঘরে আশ্রয় নিয়েছে। তখন মৃণাল প্রচণ্ড রেগে যায়, বাড়ির লোকের প্রতি রেগে যায়, সবার বিরুদ্ধে প্রতিবাদ করে যে কেন এমনটা হবে, বিন্দু কিছুতেই ওই বাড়িতে আর ফিরে যাবে না। কিন্তু বাড়ির লোকেরা সেটা শুনতে রাজি নয়, বলছে যে ও মিথ্যে কথা বলছে, কিন্তু তবুও মৃণাল কিছুতেই মানবে না। এরকম অবস্থায় তার শ্বশুর বাড়ি থেকে ভাসুর আসে, মানে বিন্দুর ভাসুর আসে। তারা থানা পুলিশের ভয় দেখায়। বাড়ির লোক যখন প্রচণ্ডভাবে মৃণালকে বলছে যে থানা পুলিশ হবে, এখন কি হবে, তখন মৃণাল বলে যে সে কোর্টে যাবে, কোর্টে গিয়ে সে বলবে পাগল স্বামীর কথা, বিন্দুর পাগল স্বামীর কথা, তাহাতে কোর্ট নিশ্চয়ই শুনবে। তখন বাড়ির লোক তাকে বলে যে উকিল বাড়িতেও সে মৃণাল উপস্থিত হয়ে যাবে, সে একজন নারী, সে অবগুণ্ঠন মোচন করে একেবারে ঘোমটা খুলে উকিল বাড়িতে উপস্থিত হবে, এটা যেন একেবারে সম্ভ্রম রক্ষা নয়, সম্ভ্রমের একেবারে পতন যাকে বলে, সেই বাড়ির অনাচার হয়ে যাবে, এমন সব বোঝাচ্ছে। সেই সময় দেখা যায় যে বিন্দু সেই তর্ক বিতর্কের সময় তার ভাসুরের সাথে
আবার শ্বশুরবাড়ি ফিরে যায়। কেন ফিরে যায়? তার মৃণাল দিদিকে বাঁচাতে। সে বুঝতে পারে বিন্দু একেবারে অসহায়, কিন্তু সে স্বার্থপর নয়। এখানেই বিন্দু চরিত্রের সার্থকতা। আমরা দেখছি বিন্দু চরিত্র সেই স্বামীর বাড়িতে তার পাগল স্বামীকে সহ্য করতে পারেনি, মেনে নিতে পারেনি, সে পালিয়ে এসছে, কিন্তু তবু আবার সেই পাগল স্বামীর কাছে ফিরে গেল শুধুমাত্র তার মৃণাল দিদির প্রতি ভালোবাসা, মমত্ব এবং কর্তব্যবোধে। মৃণাল তাকে যেই ভালোবাসা দিয়েছে, তার মানে তার বিরুদ্ধে সে তাকে বিপদে ফেলতে পারল না, সে ফিরে গেল তার শ্বশুরবাড়িতে। মৃণাল বুঝতে পারলো, সে খুব কষ্ট পেল, কিন্তু কি করবে, কিছু করার নেই। এরপরে গল্পে প্রবেশ করলো নতুন এক চরিত্র, শরৎ। শরৎকে, শরৎ হচ্ছে এই যে মৃণাল, সেই মৃণালের ছোট ভাই, যে কলকাতায় থেকে পড়াশোনা করে। এক্ষেত্রে সমাজের আরেকটা দিক রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরলেন, সেটা হচ্ছে স্বদেশিকতার যে পরিবেশ আমাদের ভারতবর্ষে তখন ছিল বা কলকাতায় ছিল, সেই একটা প্রকাশ। শরৎ সেই দেশের কাজ করে এবং বিভিন্ন সমাজের কল্যাণমূলক কাজ সে করে বেড়ায়, অসুখের চিকিৎসা, দরিদ্রের সেবা, সে সমস্ত কিছু সে করে, এবং যার ফলে তার দুবার এফএ পরীক্ষায় সে পাশ করতে পারেনি, কিন্তু তাতেও সে পিছপা হয় না, সে ওই কাজগুলো মন দিয়ে করে। এই শরৎ হচ্ছে আমাদের এই ছোট গল্পের তৎকালীন পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক সমাজের আশাবাদী পুরুষ চরিত্র, যাকে দেখে আমাদের আশা একটু মানে আশা ভরসা জেগে ওঠে, বা রবীন্দ্রনাথ ঠাকুরও তার নিজের আশা ভরসা, পরবর্তী উত্তরণ, সমাজের নারী চরিত্রের উত্তরণের একটা আশা দেখতে পায়। সেই রকমই একটা চরিত্র হচ্ছে শরৎ চরিত্র। সেই সময়ে সেই সমাজে দাঁড়িয়ে শরৎ ওই পুরুষতান্ত্রিক সমাজের মানুষগুলোর মতো নয়, সে একটু ভিন্ন রকমের চরিত্র। সে নারী সত্তাকে বোঝে, সে নারীর প্রতি শ্রদ্ধা জানায়, সে নারীর উপযুক্ত স্থানটা সমাজে করে দিতে চায়। যাই হোক, সেই শরতের উপর মৃণাল দায়িত্ব দিল যে বিন্দুর খবর এনে দিতে হবে। শরৎ এতে কিন্তু খুশি নয়। কেন খুশি নয়? শরৎ সাহসী, উদ্যমী যুবক, সে চায় একেবারে বিন্দুকে অপহরণ করে মৃণালের কাছে যদি পৌঁছে দিতে বলতো দিদি, তাহলে তার ভালো হতো, কিন্তু যাই হোক সেটা বলেনি, তবু এই কাজটা করতে সে আগ্রহী। এক্ষেত্রে আমরা দেখছি মৃণালের শ্বশুর বাড়ির লোক শরৎকে দেখে খুশি নয়, এমনকি তার স্বামীও খুশি নয়। কারণ কি? শরৎ পুলিশের কাজ করে এবং পুলিশের না, স্বদেশিকতার কাজ করে, এবং পুলিশ যে কোনো সময় শরৎকে ধরতে এ বাড়িতে এসে পড়তে পারে। এই আশঙ্কায় তারা চায় না যে শরৎ এ বাড়িতে আসুক। এমনকি ভাইফোঁটা পর্যন্ত মৃণাল শরৎকে ডেকে এ বাড়িতে দেয়নি, ভাইফোঁটার সামগ্রী তার কাছে পাঠিয়ে দিত, কিন্তু আজকে শরৎকে ডেকে পাঠিয়েছে শুধুমাত্র বিন্দুর জন্য, বিন্দুর খবর তার কাছে এনে দেওয়ার জন্য। যাই হোক, এরকম একটা অবস্থা যখন সংসারে হয়েছে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে মৃণালের যে খুড়ি শাশুড়ি, অর্থাৎ তার স্বামীর যে খুড়িমা, তিনি এসছেন এবং পুরীতে যাত্রা করবেন, তীর্থযাত্রায়, সেই কারণে কলকাতায় এসছেন, তিনি ওখান থেকে যাত্রা করবেন। সেই সময় সেই সুযোগে মৃণাল চাইল সেই সংসার থেকে বেরিয়ে যেতে। সে স্বামীর কাছে আবদার করলো যে সে খুড়িমার সাথে পুরীতে যাবে, তীর্থযাত্রায় যাবে। আর সেই সময় তার স্বামী এবং পরিবার যেন হাফ ছেড়ে বাঁচল। তারা মনে করলো যে কোনো সময় বিন্দুকে সে নিয়ে চলে আসতে পারে, একটা মুশকিল হতে পারে, থানা পুলিশ হতে পারে, কাজে এই সময় যখন মৃণাল চলে যেতে চাইছে, সংসার থেকে দূরে যেতে চাইছে, যাক, তাদের পক্ষে সেটা ভালো হবে। সহজেই মেনে নিল তারা। এবং মৃণাল কিন্তু শরৎকে ডেকে ঠিক করলো যে সে একা পুরী যাবে না, সে শরৎকে দায়িত্ব দিল ওই সময়, যে সময় সে ট্রেন ধরছে, সেই সময় বিন্দুকে তুলে আনতে হবে ওই রেল স্টেশনে এবং তুলে দিতে হবে সঠিক ট্রেনে। শরৎ তো মহা খুশি কাজটা পেয়ে। সে বলল যে সে অবশ্যই বিন্দুকে সেই নির্দিষ্ট ট্রেনে তুলে দেবে তার কাছে, এবং সেই সুযোগে সেও পুরীতে জগন্নাথ দর্শন করে আসবে। যেমন কথা তেমন হলো, কিন্তু পুরী যাত্রা করে নির্দিষ্ট সময়ে বিন্দু এলো না, শরৎ এলো। কারণ কি? শরৎ জানাচ্ছে যে বিন্দু আর নেই। কি হয়েছে না, গায়ের কাপড়ে আগুন লাগিয়ে বিন্দু মারা গেছে। কাজেই শরৎ জানিয়ে দিল সেটা সম্ভব না, পুরীতে যাওয়ার আগেই খবরটা শরৎ এনে দিল যে সেটা সম্ভব হচ্ছে না। এই সময় মৃণাল বলছে যে তার বাড়ির লোকেরা এই সময়েও কিন্তু সেই নারীকেই দোষারোপ করছে, বলছে একটা বেশি মানে স্বেচ্ছাচারিতা হয়ে গেছে তাদের পক্ষে, যে কাপড়ে আগুন লাগিয়ে, মানে বাহাদুরির ব্যাপার, একটা আগুন লাগিয়ে নিজেকে শেষ করে দেওয়া, যেন একটা সাধারণ একটা বিষয় ঘটেছে। বিন্দুর যে এত বড় ক্ষতি হয়েছে সেরকম একটা বিষয় কারোর মধ্যে কিন্তু প্রভাব ফেলেনি, এক্ষেত্রেও বিন্দুকেই দোষারোপ করা হচ্ছে। সেই সময় মৃণাল অত্যন্ত কষ্ট পেল, আঘাত পেল,
কিন্তু সে মনে মনে যেন শান্তি পেল বিন্দুর মৃত্যুতে। কারণ কি, বিন্দুর মুক্তি ঘটেছে। এরপরে আমরা দেখছি গল্প গুটিয়ে এনেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মৃণাল তার স্বামীকে উদ্দেশ্য করে লিখছে যে এত কিছু যাই হোক ঘটলো, এরপরে সে কিন্তু আর তার স্বামীর গৃহে ফিরতে চায় না, কারণ সে এই সমুদ্রের তীরে খোলা আকাশের নিচে মুক্তির স্বাদ পেয়েছে। সে এখন যেন ঈশ্বরের উদ্দেশ্যে, মানে সেই যে বাঁশির কথা রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু কবিতায়, বহু গল্পে, বহু উপন্যাসে বারে বারে উল্লেখ করেছেন, সেই মোহন বাঁশি যেন শুনতে পেয়েছে বিন্দু, তার চির মুক্তি ঘটেছে এবং সেই বাঁশির ডাকের অপেক্ষা করতে চায় মৃণাল সেই সমুদ্র তীরে বসে, সেই তীর্থযাত্রায় বসে। সে আর 27 নম্বর বাড়ির ওই গৃহে ফিরে যেতে চায় না, পুরুষতান্ত্রিক সমাজে ফিরে যেতে চায় না। এবং এখানেই এই গল্পের সমাপ্তি টেনেছেন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এই গল্পের মধ্যে দিয়ে যে বিষয়টা দেখতে পেলাম সেখানে হচ্ছে মৃণাল এই গল্পের সবথেকে প্রধান চরিত্র, সেটা তো বুঝতেই পারছো তোমরা। আর মৃণাল চরিত্রের মধ্যে আমরা কিন্তু তার প্রতিবাদী চরিত্র দেখছি, স্পষ্ট ভাষণ দেখছি, ব্যক্তিত্বময়তা দেখছি, কিন্তু তার কোথাও কোনো স্বেচ্ছাচারিতা দেখছি না। সে কিন্তু সংসারটা করতে চেয়েছিল এবং মাঝে মাঝে কথা বলতো ঠিকই, প্রতিবাদ করতো ঠিকই, কিন্তু সংসারটা করছিল। বিন্দু এসে তার উত্তরণ ঘটিয়েছে, তার মুক্তিটা ঘটিয়ে দিয়েছে। সে কিন্তু অন্য কোনো ভিন্ন পথ নেয়নি বা বিন্দুর মতো নিজের জীবনটাকে অন্যভাবে সমাপ্ত করার পথটাও নেয়নি। কারণ মৃণাল মৃত্যুতে বিশ্বাসী, মৃত্যু অমোঘ সেটা সে বিশ্বাস করে, মৃত্যুতে শান্তি সেটাও সে জানে, কিন্তু মৃত্যু আসুক সহজ স্বাভাবিক পথে। এই হঠাৎ অকারণ মৃত্যুটাকে, নিজের জোর করে টেনে আনাটাকেও সে সমর্থন করে না। বিন্দুর কাছকে তাই সে সমর্থন করতে পারেনি, কিন্তু বিন্দুর মুক্তিতে সে শান্তি পেয়েছিল। যাই হোক, মৃণাল চরিত্রটা এই রকম। এরপরে আমরা যে বিন্দু চরিত্র দেখলাম, বিন্দু চরিত্রের মধ্যে আমরা সাহসিনী বিন্দুকে লক্ষ্য করেছি কিভাবে। সে স্বামীর বাড়ি থেকে চলে এসছে, নিজে বাঁচতে চেয়েছে, মৃণাল দিদির কাছে এসছে, কিন্তু সে স্বার্থপর নয়, তাই সে মৃণাল দিদির ঘরে মৃণাল দিদির উপদ্রব হয়ে বাঁচতে চায়নি। মৃণাল দিদিকে শান্তিতে বাস করতে দিতে চেয়েছে, তাই সে আবার ফিরে গেছে, কিন্তু সে যন্ত্রণা সহ্য করতে পারেনি। সে তার ভেতরকার যে স্বাধীন চেতা সেটাকে সেইভাবে জাগরণ করতে পারেনি মৃণালের মতো। মৃণালের থেকে কিছুটা নিচের স্তরে বাস করছে এই চরিত্রটা, সেই জন্যই সে গায়ে আগুন লাগিয়ে নিজেকে শেষ করেছে। আমাদের সমাজে 2 রকমের নারী চরিত্র থাকে, যারা সমাজটাকে 3 রকমের নারী চরিত্র থাকে বলা যায়, যারা সমাজটাকে মেনে নিয়ে একেবারে বেঁচে আছে, এটা তাদের ভাগ্য বলে এক রকমের চরিত্র। আর এক রকমের চরিত্র যারা তাদের ভাগ্য বলে তাদের খারাপ দিকটাকে কিছুতেই মেনে নিতে পারে না, উত্তরণ ঘটায়, তাদের জীবনের পরিবর্তন আনে, আর এক রকম চরিত্র। আর এক চরিত্র আছে যারা তাদের ভাগ্যটাকে মেনে নেয়, কিন্তু সেই যে ভাগ্য, সেই ভাগ্যের সাথে নিজেকে মানিয়ে চলতে পারে না এবং তারা মৃত্যুকে ডেকে আনে। এইভাবে বিন্দুর মতো নিজের জীবন শেষ করে দেয়। সেই দলে বিন্দু পড়লেও মৃণাল পড়েনি। আর যে জায়ের চরিত্র আমরা দেখলাম, সে তৃতীয় দলের মধ্যে পড়ছে, যা বা মৃণালের যা বা মৃণালের মা, এরা। আর পুরুষতান্ত্রিক সমাজের পুরুষ চরিত্রগুলোকে তো আমরা দেখতে পাচ্ছি যে সব পুরুষ চরিত্র স্খলনের দিক থেকে খারাপ না হলেও সেই সমাজতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজের সেই বিশেষ পুরুষ সত্তা যারা নারীকে একেবারে দমিয়ে রাখতে চায়, নারীকে তার ভাগ্য জয় করবার অধিকারটুকু দিতে চায় না, মনে করে যে নারীর স্থান একেবারে নিকৃষ্ট, নারীকে সমাজে ব্যবহার করতে জানে তারা, শুধু নারীকে তার ভেতরকার যে শক্তি, সেই শক্তিকে জাগানোর জন্য তারা একেবারেই প্রয়াসী নয়। এই হচ্ছে তখনকার সমাজের চরিত্র। আর শরৎ চরিত্র তখনকার ব্যতিক্রমী চরিত্র। এই শরৎরাই পারবে পরবর্তী নারী সমাজের উত্তরণ ঘটাতে, এই আশা রেখে গল্পের শেষ হয়েছে। যাই হোক, এই হচ্ছে এই গল্পের মোটামুটি চরিত্রগুলোর কথা আমি বললাম। এবার যে কথাটা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে স্ত্রীপত্র গল্পের কিছু উল্লেখযোগ্য লাইন বা উক্তি, যেগুলো তোমরা একেবারে লার্ন করবে এবং তোমাদের প্রশ্নের উত্তর লেখার সময় ব্যবহার করবে। যেমন, আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি। অর্থাৎ আমি নারী চরিত্র, আমি সমাজে, তোমাদের পুরুষতান্ত্রিক সমাজে তোমাদের একেবারে মুঠোর মধ্যে বাঁচতে পারবো না, কিন্তু আমি বিন্দু নই, আমি মরবো না, আমার মৃত্যু স্বাভাবিকভাবে আসার অপেক্ষা আমি করব, তাই এই চিঠি লিখতে বসেছি। কাজে আমার প্রতিবাদী সত্তাটাকে তোমাদের সামনে তুলে ধরার জন্যই এই চিঠি। এরপর
উল্লেখযোগ্য যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছে, সে আমি এখন ফিরিয়ে দিই কাকে। অর্থাৎ মৃণাল যে অতিরিক্ত বুদ্ধির অধিকারী, সেই বুদ্ধি তাকে তার পরিবারকে দুঃখ দিচ্ছে, তার পরিবারকে তার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, সেটা সে বুঝতে পারছে, কিন্তু তার কিছু করার নেই, সে বুদ্ধিটাকে গুটিয়ে রাখতে পারবে না। তারপরে সে বলছে, আমি লুকিয়ে কবিতা লিখতুম সেইখানে আমার মুক্তি। এরপরে মৃণাল বলছে, তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই 2টি গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকলো। মানে বুঝতে পারছো যে জীব, সরল জীব, গরু বা গাই বা বাছুর, তাদের মধ্যে যে সরলতা, যে সারল্য আছে, মানুষের মধ্যে তো সেটা নেই। একমাত্র তারাই যেন আপন করে নিতে পারবে সহজে মৃণালকে, বা মৃণালও আপন করে নিতে পারবে, মানিয়ে নিতে পারবে তাদের সাথে, সেই একটা কথা যেন এখানে বলছে। অনাদর জিনিসটাই ছাইয়ের মতো, সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। অর্থাৎ ভেতরে যে আগুনটা আছে, সেই আগুনটা কেউ কেউ বুঝতে দেয়, কেউ কেউ বুঝতে দেয় না, তাপটাকে কেউ বুঝতে দেয় না, সে কথাই যেন এখানে তুলে ধরলো মৃণাল। তারপর বিন্দু সম্পর্কে বলছে, বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব কি করব বলো, দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ, সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। অর্থাৎ মৃণালের প্রতিবাদী সত্তা জেগে উঠেছে তার নিজের জন্য নয়, ওই অসহায় বিন্দুর জন্য। এরপরে বলছে, মন খুলে প্রকাশ্য স্নেহ দেখাবেন যে সাহস তার হলো না, মানে ওই অনাথা বোনটির প্রতি তার যা। আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না, অতএব তাকে মেনে নিতে হয়েছে, এটা বলতে চাইছে। আর তিনি নিজের বিবাহটাকে এই বংশের প্রতি বিষম একটা অপরাধ বলে বিবেচনা করতেন। তারপর মৃণাল বলছে, আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। কখন? ওই মেজ বউ গরিব ঘরের মেয়ে, আমি যেন বিষম একটা বিপদ ঘটালাম এমনিভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন, কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। মানে এটা কোন সময় বলছে? যখন বিন্দুকে মৃণাল তার ঘরে স্থান দিয়েছে, বলছে তার যা সবার কাছে বলে বেড়াচ্ছে যে কাজটা সে খুব খারাপ করেছে, মেজবউ অত্যন্ত মানে হীন একটা কাজ করেছে, কিন্তু মনে মনে সে বেঁচে গেছে কারণ তার বোনটা আশ্রয় পেয়েছে, এটা সে বুঝতে পারছে। অর্থাৎ তার জায়ের মধ্যে কুণ্ঠিত ব্যাপারটা তুলে ধরেছে মৃণাল এই অংশে। এছাড়া অনাদরে মানুষ সবার একটা মস্ত গুণ, শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে, ব্যামো হতেই চায় না, বিন্দু সম্পর্কে উঠতে। তারপর আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো, খুব মানে মারাত্মক একটা লাইন বলছে মৃণাল। বলছে এক সময় এক জায়গায় গিয়ে, আমার সাথে বিন্দুর যে একটা সখ্যতা গড়ে উঠছে, তাকে যে আমি এইভাবে প্রশ্রয় দিচ্ছি, আশ্রয় দিচ্ছি, এটা তোমরা মেনে নিতে পারোনি, তোমরা আমাকে বারে বারে বলেছো, কিন্তু তোমরা বিন্দুকে ঘর থেকে বের করে দিতে পারোনি। কেন পারোনি? তোমরা আমাকে মনে মনে ভয় করতে। এই যে লাইনটা, এই লাইনটা লিখে রবীন্দ্রনাথ ঠাকুর নারী সত্তাকে জাগিয়ে তুলতে চাইলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইলেন, নারী সত্তা যদি ভেতর থেকে জেগে ওঠে, তার সততা নিয়ে, তার প্রতিবাদ নিয়ে, তাহলে কিন্তু পুরুষ সমাজ ভয় পেতে বাধ্য। অর্থাৎ পুরুষ সমাজকে তার পুরুষতান্ত্রিক যে নিয়ম, সেই নিয়ম থেকে যদি বের করতে হয়, তাহলে নারী সত্তাকে সততার সাথে প্রতিবাদ করতে হবে, এবং সেই প্রতিবাদের সামনে পুরুষ ভয় পেতে বাধ্য। এ কথাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলতে চেয়েছেন। আমরা চলে যাব গল্পের একেবারে শেষের দিকে, এর মধ্যেও কিন্তু বেশ কিছু লাইন আছে, তোমরা একটু দেখবে। একেবারে শেষের দিকে চলে যাব, যেখানে বলছে মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে, এটা বাড়ির লোক বলছে। বাঙালি বীরপুরুষদের কোঁচার উপর দিয়ে কেন হয় না কেন, সেটাও তো ভেবে দেখা উচিত, এটা মৃণাল বলছে। কেন শুধু মেয়েদের শাড়ির উপর দিয়ে ব্যাপারটা হয়, পুরুষরা কেন তাদের গায়ে আগুন লাগায় না, এটা তো ভেবে দেখতে হবে, কারণ মেয়েরা বাধ্য হয়, এটাই একটা বিষয়। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না, এটা তোমাদের বলেছি, বুঝিয়েছি বিষয়টা। আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরবো না। স্বামীর প্রতি বক্তব্য। শেষ একটা বক্তব্য, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার হোক। মীরাবাইয়ের যে গান, সেটা দিয়ে মৃণাল তার বক্তব্যকে শেষ করেছে। বলছে, এই লেগে থাকাই তো বেঁচে থাকা, আমিও বাঁচবো, আমি বাঁচলুম। অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে একেবারে
অবগুণ্ঠনের মধ্যে, তোমাদের শাসনে আমি বাঁচব না, সেখানে আমি মরেছিলাম। আজকে আমি বাঁচব তোমাদের সমাজ থেকে বেরিয়ে এই খোলা আকাশের নিচে, এই সমুদ্র সৈকতে, সেই মীরার মতো একেবারে সেই প্রভু জগন্নাথের আশ্রয়ে প্রভুর বাঁশির শব্দ, সেই বাঁশির আহ্বান শোনার অপেক্ষা নিয়ে বসে থাকার মধ্যে দিয়ে। এখানেই গল্পের সমাপ্তি। আর ছোট গল্প হিসেবে গল্পটা অবশ্যই সার্থক। তোমরা দেখতে পাচ্ছ খুব কম সংখ্যক চরিত্র, খুব কম পরিসরের মধ্যে গল্পটা শেষ করা হয়েছে, কিন্তু একটা বড় আঙ্গিকে গল্পটা শেষ হয়েছে, মানে একটা অনেক বড় ঘটনা কিন্তু তুলে ধরেছেন লেখক ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে, সামান্য কিছু বক্তব্যের মধ্যে দিয়ে। এবং গল্পের শেষেও কিন্তু সেই একটা খিদে আমাদের রয়ে গেছে, এরপর কি হলো, সেদিক থেকে ছোট গল্পটা সম্পূর্ণ সার্থক। আর নামকরণের কথা যদি বলতেই হয়, তাহলে স্ত্রীর পত্র অবশ্যই একটা সার্থক নামকরণ, কারণ সম্পূর্ণ পত্রাকারেই গল্পটা রচিত, এবং সেই স্ত্রীর পত্র সমগ্র সমাজে, পুরুষতান্ত্রিক সমাজে সকল স্ত্রীর বক্তব্য হয়ে উঠুক, এটাই যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল। সেই কারণেই নামকরণ যেন সামাজিক দিক থেকে এবং আমাদের সমাজ উত্তরণের দিক থেকে সম্পূর্ণ সার্থক একটা নামকরণ বলেই আমরা মনে করি। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।